নমস্কার সবাইকে, বসু তুলমন্ত কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা স্বাগত জানাচ্ছি আরও একবার আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দারে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে হসপিটালে। তো হসপিটালে আমার তো রেগুলার চেক আপ থাকে। তো আজকে হসপিটালে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব ফ্রান্স, যেটা নাকি মেডিকেল ব্যবস্থায় খুবই উন্নত একটি দেশ। তো সেখানের বার্থ সিস্টেমটা কীরকম, আর বার্থ সিস্টেমটা জানার পর আমার কী কী বিষয়ে ভীষণ অবাক লেগেছিল। তো এই যে আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে আমাদের ফার্স্টে ট্রেন ধরতে হয়, ট্রেন ধরার পর হচ্ছে বাস ধরতে হয়। তো একটু দূরত্বের পথ, কিন্তু যেহেতু হসপিটালের রিভিউটা ভীষণই ভালো, তো সেই কারণে আমরা ওই হসপিটালটাই চয়েস করি। আমি হসপিটালটার নাম লাস্টে বলে দেবো। যারা নাকি ফ্রান্সে আছো আর যারা নাকি ম্যাটারনিটি সুবিধাটা নিতে চাইছো, তারা কিন্তু ওখানে অবশ্যই যেতে পারো। এখনও পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। তো আমি প্রেগনেন্ট জানার পর আমার ফার্স্ট কাজ ছিল হচ্ছে আমি যাকে দেখাই জেনারেল ফিজিশিয়ান, তার কাছে যাওয়া। তো সেই আমাকে কিছুটা গাইড করেছিল আর আমি কিছুটা রিসার্চ করেও জেনেছিলাম। তো যাই হোক, যে ফার্স্ট জিনিসটা সেটা আমার সব থেকে অবাক করেছিল, সেটা হলো প্রেগনেন্ট জানার পরও তোমার কোনো গাইনোকোলজিস্ট দেখানোর দরকার নেই, ইভেন কোনো ডাক্তার দেখানোর দরকার নেই। মানে ম্যান্ডেটরি না, কিন্তু যেটা হচ্ছে ম্যান্ডেটরি সেটা হচ্ছে একটা সার্চ ফার্ম দেখানো। সার্চ ফার্ম হচ্ছে মিডওয়াইফ, ইংলিশে মিডওয়াইফ বলা হয়, আর বাংলায় অনেক পুরনো যদি ভাষায় বলা হয় তাহলে হচ্ছে দাইমা। কিন্তু ভেবো না যে এখানে বয়স্ক কাউকে উল্লেখ করা হচ্ছে। এখানে হচ্ছে মিডওয়াইফ যারা ছিল তাদের বয়স খুবই কম। আসলে তাদের পড়াশোনাটাই হচ্ছে এই ম্যাটারনিটি সংক্রান্ত। তো তাই জন্য এখানে যখন একটা মহিলা জানবে ফ্রান্সে যে সে প্রেগনেন্ট, তার ফার্স্ট কাজ হবে একটা মিডওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তো আমাকেও সেভাবে বলা হয়েছিল ডাক্তারের থেকে যে মিডওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট নিতে অথবা হসপিটালে ইনস্ক্রিপশান করতে, মানে হসপিটালে নাম লেখাতে। তো তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। আর 6 মাস যখন প্রেগনেন্সির টাইম হবে, 6 মাস পর থেকে তোমাকে হসপিটালে ম্যান্ডেটরি যেতে হবে। আর তার আগে পর্যন্ত কিন্তু হসপিটালে নাও যেতে পারো। এটাও আমার ভীষণ অবাক লেগেছিল যে তোমার 6 মাস পর থেকে ডাক্তার দেখানো বা 6 মাস পর থেকে হসপিটালে যাওয়া, কারণ হসপিটালের মধ্যেই তো ডাক্তাররা থাকে। তুমি চাইলে আলাদা করে গাইনোকোলজিস্ট দেখাতেই পারো, কিন্তু ওটা ম্যান্ডেটরি না। কিন্তু 6 মাস পর থেকে ওটা হচ্ছে ম্যান্ডেটরি। তো জিপির কথা মতো আমরা কিন্তু হসপিটালে খোঁজ করি, আমরা কোনো সার্চ ফার্মের আলাদা করে খোঁজ করিনি বা মিডওয়াইফে আলাদা করে খোঁজ করিনি। আমি হসপিটাল ভালো করে রিসার্চ করে যে হসপিটালটা আমার বাড়ির কাছাকাছি সব থেকে ভালো মনে হয়েছে, তো সেই হসপিটালটা আমি খোঁজ নিই। সেখানে হচ্ছে ইনস্ক্রিপশান করাই। তো ওরা একটা ডেট দেয়, সেই ডেট অনুযায়ী আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হয়। তারপরে ওয়ান বাই ওয়ান অ্যাপয়েন্টমেন্ট দিতে থাকে। কোনো সময় ডাক্তার থাকে, কিন্তু ফার্স্ট যেটা ছিল সেটা কিন্তু সার্চ ফার্মই ছিল। তো ওখান থেকেই আমি জানতে পেরেছি যে প্রেগনেন্ট হওয়া মানে কিন্তু শুয়ে বসে থাকা নয়, রেস্টে থাকা নয়, একদম নর্মাল লাইফ লিড করা। হ্যাঁ, তবে কিছু তো জিনিস আছে যেগুলো করা যায় না বা করা উচিত না এই অবস্থায়, যেমন ভারী জিনিস তোলা। তোমরা তো সবাই জানো, এটা তো নর্মাল বিষয়। আর এখানে কিন্তু একটা মা প্রেগনেন্ট হচ্ছে দেখে মায়েরই সব দায়িত্ব সেরকম না। এখানে যখন বলা হয় প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্টে যে উই আর প্রেগনেন্ট, মানে বাবা মা দুজনকেই সমানভাবে দায়িত্ব নিতে হবে। কারণ এখানে কিন্তু আমাদের দেশের মতো বাড়িতে বড়রা থাকে না। তো নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হয়। তো সেখানে কিন্তু মা একা সব পারে না, তো বাবাকেও সমস্ত হেল্পগুলো করে দিতে হয়। সেটাও কিন্তু প্রত্যেক অ্যাপয়েন্টমেন্টে বাবাদের সঙ্গেও কথা বলা হয়, তাদের সাইকোলজি বোঝা হয়। আর প্রেগনেন্ট হওয়ার পর থেকেই আমি ভেবেছি হয়তো প্রচুর ওষুধ খেতে হবে, এখন থেকে তো নিয়ম করে ওষুধ না খেলে হবে না। তো আমাকে পরিষ্কার করে বলা হয়েছিল যতটা কম খাবে ওষুধ তত তুমি ভালো থাকবে, তত বাচ্চার জন্য ভালো হবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু অসুখ আছে, যেমন ডায়াবেটিস, থাইরয়েড বা কোনো কিছু যদি ভিটামিন ডেফিসিয়েন্সি হয় পার্টিকুলারভাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওষুধ দেওয়া হবে, আর আদারওয়াইজ কিন্তু ওষুধ দেওয়া হবে না। তো দেখতে দেখতে দেখো হসপিটালে আমরা চলে এসেছি। হসপিটালের এই রাস্তাটা আমার যেতে এত ভালো লাগে, পুরো গ্রিন এরিয়া আর এত সুন্দর ভিউ যে কি বলবো। এই দেখো পুরোটা সবুজ। হসপিটালটা দেখতে পাচ্ছ দূরে, ওই যে দেখা যাচ্ছে, দেখো হসপিটাল দেখে মনে হচ্ছে আমরা কোনো পার্কে চলে এসেছি, তাই না?
তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কোনো ওষুধ কিন্তু দেওয়া হয় না। আমার যেহেতু থাইরয়েড আছে, তো ফার্স্ট 3 মাসে হচ্ছে আমাকে শুধু ফলিক অ্যাসিডটা দেওয়া হয়েছিল। 3 মাস না, সরি 5 মাসে ফলিক অ্যাসিডটা দেওয়া হয়েছিল। আর হচ্ছে থাইরয়েডের ওষুধটা এখনও পর্যন্ত কন্টিনিউ করা হয়। তবে থাইরয়েডের ওষুধ আমি আগেও খেতাম, তবে ডোজটা একটু বাড়ানো হয়েছিল, কারণ প্রেগনেন্সিতে যেহেতু থাইরয়েডের রিকোয়ারমেন্টসটা আরও একটু বেশি হয়, তো সেই কারণে কিন্তু ডোজটা একটু বাড়ানো হয়েছিল। আর ডায়েট নিয়েও আমি বেশ চিন্তায় ছিলাম যে কি খাওয়া উচিত না খাওয়া উচিত, কারণ এই প্রেগনেন্সি পিরিয়ডে অনেকে অনেক কথা বলে, এটা খেও না, ওটা খেও না, বা এটা খাও বেশি করে, ওটা খাও, দুজনের মতো করে খাও, এখন তোমরা দুইজন একজন না। তো আমার প্রথম থেকেই ছিল যে যেটা ডাক্তার বলবে সেটাই মেনে চলা, কারণ এতজন লোকের কথা যদি শুনতে চাই তাহলে তো অসুবিধা হয়ে যাবে, যদিও বড়রা ভালোর জন্যই বলে, বাট তারপরেও যেহেতু একা থাকি এখানে, একাই সব সামলাতে হয়। এই যে বলতে বলতে আমি হসপিটালে এখন এসে গেছি, এই যে রিসেপশান হচ্ছে এটা। তো এখানে এসে ফার্স্ট দিন যখন এসেছিলাম রিসেপশানে যেতে হয়েছিল, নিজের যা যা আই কার্ড আরও যে ডকুমেন্টসগুলো আছে ওরা লিখে দিয়েছিলো, তো সেইগুলো নিয়ে সাবমিট করতে হয়েছিল, তারপর আমাকে ফাইল রেডি করে দেয়। তো এটা হচ্ছে লিস্ট, যে লিস্ট অনুযায়ী হচ্ছে তোমার কোন ডাক্তার কোন ঘরে পড়বে সেটা দেখে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে রাস্তা দিয়ে তুমি যাবে, আর প্রত্যেক ঘরের সামনে হচ্ছে ডাক্তারের নাম লেখা আছে আর রুম নাম্বারটা লেখা আছে, তো সেখানে তুমি ওয়েট করবে, ডাক্তার ডেকে নেবে। এটাই হচ্ছে মেন প্রসিডিওর। তো যেটা বলছিলাম যে ডায়েটের কথায়, তো আমাকে বলা হয়েছিল সব খাবারই তুমি খেতে পারবে, কোনোটাই কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ দুজনের মতো খাওয়ার কোনো প্রয়োজন নেই, যা তুমি প্রতিদিন খাও তার থেকে 200 ক্যালোরি বাড়ালেই হয়ে যাবে। তো সেটা একদমই সামান্য, খুব একটা বেশি না। আর হচ্ছে বলেছিল যে কোনো কাঁচা খাবার খাওয়া যাবে না বা হাফ সিদ্ধ খাবার খাওয়া যাবে না। আর নর্মালি যেগুলো আমাদের বাঙালি ঘরে বারণ করা হয়, যে পেঁপে বা আনারস এগুলো খেতে না, ওইগুলো অ্যাভয়েড করে বাকি সবই আমি খেয়েছি। তবে মিষ্টি জাতীয় জিনিসগুলো আমি এমনি কম পছন্দ করতাম, কিছু সময় ক্রেভিং উঠলে পরেও আমি একদম অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আর ফাস্টফুডটাও যত পেরেছি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। এই ছিল আমার ডায়েট, আদারওয়াইজ সবই আমি নর্মাল জিনিস খেয়েছি। তো এই যে বলতে বলতে বাড়ি চলে আসলাম, এসে ডিম বসিয়ে দিয়েছি। আমার প্রেগনেন্সিতে সব থেকে সুপার ফুড বলতে পারো ডিম। আমার এই ডিমটা খেয়েই আমি বেঁচেছিলাম, এত ভালো লাগে আমার ডিমটা খেতে। তো ভাবলাম যে এসে একটু ভারী কিছু খাওয়ার টিফিন করা দরকার, তো চলো একটা জিনিস বানিয়ে নেওয়া যাক, আর তোমাদের সঙ্গে বাকি কথাগুলো শেয়ার করতে থাকি। তো হ্যাঁ, একদিন আমার হয়েছিল কি যে আমি ফার্মাসিতে গেছিলাম, আমি ভেবেছিলাম যে প্রেগনেন্সিতে তো কিছু ভিটামিন নেওয়া দরকার, তো আমি কিছু ভিটামিনের ওষুধ কিনে নেব, কারণ ডাক্তার তো কিছুই সাজেস্ট করছে না আমাকে। তো আমি তো গেলাম ফার্মাসিতে, বললাম যে আমি প্রেগনেন্ট, আমি কিছু ভিটামিনস খেতে চাই। তো তখন বলেছিল যে তোমার প্রেসক্রিপশান কোথায়, তো বললাম যে কোনো প্রেসক্রিপশান নেই, আমি কিনেই নেব। তো নর্মালি এখানে প্রেসক্রিপশান থাকলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সেটা বিয়ার করে। তো যাই হোক, সেটা না হয় পরে বলবো সেই সিস্টেমটা কীরকম। তো আমি বললাম যে আমার কোনো প্রেসক্রিপশান নেই, আমি কিনে নেব। তো বললাম না, এরকম করে হয় না, কারণ যদি ডাক্তার না প্রেসক্রাইব করে আমরা কোনো ভিটামিনের ট্যাবলেট দেবো না। তোমরা ভেবে দেখো যে যে ফার্মাসিটা নিজের ব্যবসা করতে পারবে একটা ওষুধ বিক্রি করে, সে কিন্তু বিক্রি করলো না। সে আমাকে উল্টে বোঝালো যে দেখো, যে ভিটামিনগুলো তুমি খাবার থেকে পাবে সেটা হচ্ছে পিওর, আর যেগুলো তুমি ওষুধ থেকে পাবে সেগুলো হচ্ছে সিনথেটিক ফর্মে, সেগুলো কিন্তু বডি অ্যাবজর্ব করতে বেশি টাইম লাগবে। সো যে খাবারগুলো খাবে সেগুলো চেষ্টা করবে হেলদি খাবার খাবার, তাহলেই কিন্তু সমস্ত কিছু যে ভাইটামিনের অভাব আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। চটপট যখন কিছু হেলদি জিনিস খেতে ইচ্ছা করে তখন আমি এই ব্রেড পিৎজা করে নিই, খুব হেলদি আর ইয়ামিও লাগে। তো যাই হোক, তো আমার তো আর ওষুধ কেনা হলো না, অনলি ফলিক অ্যাসিড আর ওই থাইরয়েড এই দুটোই চলছিল, আর বাকি খাবার থেকে আমি ভিটামিন নিয়ে নিচ্ছিলাম। আর এখানে না ফ্রান্সে সি সেকশানের থেকেও কিন্তু নর্মাল ডেলিভারিটা লোকে বেশি পছন্দ করে, ডাক্তাররা বেশি এটাকে প্রেফার করে। যদি খুব কমপ্লিকেশন হয় তাহলেই কিন্তু ডাক্তাররা সি সেকশানে যায়, আদারওয়াইজ নর্মাল ডেলিভারি হয়। তবে নর্মাল ডেলিভারি তুমি বিভিন্ন মাধ্যমে করাতে পারো, মানে এপিডিউরাল দিয়েও করানো যায়, যেটাকে পেইনলেস ডেলিভারি বলা হয়, আর অথবা তুমি এপিডিউরাল ছাড়াও করাতে পারো। তো এটা নিয়েও আমি আর একদিন আলোচনা করবো ওখানে, যে পেইনলেস ডেলিভারিটা সত্যি পেইনলেস কিনা, বা আমি কোন ডেলিভারি অপশানটা চুজ করেছি সেটা আমার এক্সপিরিয়েন্স হলে পরে আরও ভালো করেও তোমাদেরকে বলতে পারবো, তাই না?
তো এই যে গোল গোল করে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। এখন ভেজিটেবল দিয়ে নিতে হবে। ডাক্তার বলেছে প্রচুর ভেজিটেবলস খেতে, ফ্রুটস খেতে। তো এখন চেষ্টা করি প্রত্যেকটা মিলের মধ্যেই একটু ফ্রুটস বা ভেজিটেবল ইনক্লুড করা, যদিও আমার ফল খেতে একটুও ভালো লাগে না, আর দুধ খেতে তো ভালোই লাগে না। তবুও আমি চেষ্টা করি দিনের মানে যে মিলসগুলো আছে ওগুলোতে একটু ইনক্লুড করে নেওয়ার। আর আরেকটা বিষয় যেটা আমার বেশ মজা লেগেছিল যে পৃথিবীর অন্যান্য বেশিরভাগ দেশের মতো ফ্রান্সেও কিন্তু জেন্ডার রিভিল করা হয়। সেটা 5 মাসের যে অ্যানোমালি স্ক্যান আছে সেই স্ক্যানের সময় করা হয়। তো এই ব্যাপারটা তো পরে আসবে যে আমার বেবি বয় হচ্ছে না বেবি গার্ল হচ্ছে। তোমাদের যেটা মনে হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারো। আর হচ্ছে কিভাবে জানলাম আর কতগুলো ফ্রান্সের স্ক্যান হয়, সেই স্ক্যানের গুরুত্ব কী না কি সেটা নিয়ে কিন্তু আমি পরের ব্লগ করব, কারণ ওটা একটু ভাস্ট ভিডিও হবে। আর ওটা সমস্ত প্রেগনেন্ট মাদের জানা উচিত, যারা নাকি অলরেডি প্রেগনেন্ট বা যারা নাকি প্ল্যানিং করছো, তো তাদের সবারই জানা উচিত যে কোন কোন স্ক্যানগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা শুধু ফ্রান্স না, আমার মনে হয় বিশ্বের প্রত্যেক দেশেই এখন কম বেশি করা হয়। সো সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই করব। আর একটা জিনিস যেটা আমাকে সব থেকে বেশি অবাক করেছিল, আমাদের দেশে তো বলা হয় যে বাচ্চা না হওয়ার আগে কিছু জিনিস কেনা যাবে না, বাট এরা হসপিটালে মোটামুটি 6 মাস থেকে এটা লিস্ট ধরিয়ে দেয় যে তোমরা আস্তে আস্তে এবার কেনাকাটা শুরু করে দাও, যে বাচ্চার যে জিনিসগুলো তোমার প্রয়োজন, যে জিনিসগুলো বাচ্চা হওয়ার পরেই লাগবে সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে কিনে নেবে। তো ওই লিস্ট ধরে কিন্তু সব কিনে নিতে হয় বাবা মাদের, কারণ এখানে যেহেতু নিজেরা সমস্ত কাজ করতে হয়। তো বাচ্চা হওয়ার পর যদি সেই জিনিসগুলো না রেডি থাকে তাহলে সেটা কিন্তু একটা লজ্জার বিষয় এখানে। তো তাই জন্য কিন্তু এটা কিনে নিতে হয়। এই জিনিসটা আমার অনেকটা অবাক লেগেছিলো যে বাচ্চা হওয়ার আগেই সমস্ত জিনিস রেডি রাখতে হয়। তো এই যে এখন সুন্দর করে আমি ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে নেবো। 3টে পিজাই করেছি, আমি ভাবলাম 4টা করে খাওয়া যাবে না, তো 2টো আমি খাবো, একটা নিরুপমকে দেবো, সেই হিসাবেই আমি 3টে পিজাই করেছি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ইনফরমেশানগুলো? আস্তে আস্তে আমি চেষ্টা করব যে যে জিনিসগুলো আমি জানি সেই জিনিসগুলো তোমাদেরকে জানানো, ব্লগের মাধ্যমে টুকটাক কিছু ইনফরমেশান শেয়ার করা। আর সময়ের অভাবে যে ঘোরার ব্লগগুলো দিতে পারছি না সেটা কিন্তু অবশ্যই এডিট করে আমি দিয়ে দেবো, ওই ব্লগগুলো যাতে তোমরা খুব এনজয় করতে পারো। আর হসপিটালের নাম বলবো বলেছিলাম, আমার যে হসপিটালে আমি দেখাচ্ছি সেই হসপিটালের নাম হচ্ছে অপিতো সা মরিস। আমি লিখে দিচ্ছি সুবিধার্থে, যারা নাকি চাইছো যে এখানে সুবিধা নিতে অবশ্যই যেতে পারো। ওটা ভানসেনের কাছে, খুব সুন্দর একটা হসপিটাল, আর ওদের সার্ভিস অত্যাধিকই ভালো। আমার যে যে কমপ্লিকেশানগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওরা মিটিয়ে দিয়েছে। তো এই যে এবার ব্রেড পিৎজা হয়ে গেছে, এবার ওভেনে দেওয়ার পর এত সুন্দর দেখতে হয়েছে, দেখেই তো লোভ লাগছে। তো চলো চটপটটা আমি এখন খেয়ে ফেলি, যেহেতু চা খাওয়া আমার বারণ। তো মানে চা খেতে কম বলা হয়েছে, তো আমি চাটা কম খাওয়ারই চেষ্টা করি। তো 1 কাপ চা নিয়ে নিরুপমকে দিই, আর একটা ব্রেড ওকে দিই, আর 2টো আমি খাই। তো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন।